ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি বলেছেন, থানায় জিডি করার আগে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল তার হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। একজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের ওসি সাহেবকে ইনফর্ম করেছে যে আমি ব্যারিস্টার সুমন সাহেবের সাথে কথা বলতে চাই। তো আমাদের ওসি সাহেব বলছে কি বিষয়ে কথা বলতে চান। সে বলে যে তার লাইফ একটা রিস্ক আছে। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি। একজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার পরও তা খতিয়ে না দেখে জিডির অপেক্ষায় থাকায় পুলিশের সমালোচনা করেছেন এমপি সৈয়দ সাইদুল হক সুমন। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রাণনাশের বিষয়টি এখন জেলার সবচেয়ে আলোচিত বিষয়। আমাদের ভারতীয় নেতাকে কেউ কিছু করতে পারবে না। আমাদের সোনারুঘাট মাধবপুরে আমাদের ছাত্রলীগ নেতা আছে, আমাদের সাধারণ লোক আছে, আমরা আছি। এইমাত্র পাওয়া গরম খবর, ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি নিয়ে দেশ জুড়ে তোলপাড়। হত্যার হুমকির পর থানায় জিডি। রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা প্রশ্ন ব্যারিস্টার সুমনের। হত্যার হুমকি পাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে সুমনের সমালোচনা। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা, তদন্তে মাঠে নামছে একাধিক টিম। সুমনকে হত্যার পরিকল্পনার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিগগিরই পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জনপ্রিয়তায় কি কাল হচ্ছে ব্যারিস্টার সুমনের জন্য, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে নিজের হত্যার হুমকি নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, আমাকে খুনের নীল নকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিল না কেন, আমাকে কেন জিডি করতে হলো, পুলিশ কি করে। হত্যার হুমকি নিয়ে আরো কি কি তথ্য দিলেন ব্যারিস্টার সুমন, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। ব্যারিস্টার সুমনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করল চুনারুঘাটবাসী। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় রাজপথে নেমে গেল চুনারুঘাটের জনগণ। ব্যারিস্টার সুমনের কিছু হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন তারা। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় একই বললেন তার এলাকার জনগণ। জেনে নিন বিস্তারিত। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উচিত কথা বলতে কাউকে ছাড়েন না, প্রকাশ্যে ধোলাই করেন সবাইকে। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব তিনি, তবে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। এরই মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। জিডিতে সুমন আরো উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। জিডিতে সুমন আরো উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য। কি হবে যদি বেঁচে না থাকেন? প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে। নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর
উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি। পরে যখন মেসেজটা দেখছেন, যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ, তার বক্তব্য অনুযায়ী। তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। আমি কথা বললাম, কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে, ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে, তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে, আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই 2-3 দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না। তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএসের মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করেছি, এগুলো আমি আমলে নেই না, কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে, এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে, আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি, সংসদ ভবনে চলে আসি। এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি। তো এরপরে আমি জিডিটা আমি গতকালকে করছি। কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন হচ্ছে, দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু, এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল। মানে আমাকে জিডি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যান। আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক। ওনারা আমাকে বলছেন, ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে, আর আমার নিরাপত্তা তেমন আমার নিজেরই দিতে হইতেছে। এবং রাষ্ট্রযন্ত্র, আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার। সেই ব্যক্তি কই এখন? সে ব্যক্তি আইডেন্টিফাই করা নাই। পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে, কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের, তারপর কখনো বলতেছেন তার বাড়ি এই বড়লেখা বা সিলেটের কোন জায়গায় যেন। তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন, এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে, আমার হবিগঞ্জের শাহ এম এস কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনে দিতে পারিনি। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। আমাদের ভারতীয় নেতাকে কেউ কিছু করতে পারবে না। আমাদের সোনারুঘাট মাধবপুরে আমাদের ছাত্রলীগ নেতা আছে, আমাদের সাধারণ লোক আছে, আমরা আছি, কেউ তাকে কিছু করতে পারবে না। এখনো বলছি, যদি সোনারুঘাটে কেউ এমন মারফুট হয়ে থাকো, সরাসরি আমরা বলো, আমরা আমরা হত্যা করবো, আমরা প্রশাসনের লোক লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে দেবো। কথা বলতে চাই, যারা আপনারা হুমকি দামিয়ে দিতেছে, এখন যদি সাধ্য হয়ে যায়, আর নইলে আমাদের ব্যারিস্টার সুমনের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে, আমরা যাকে সন্দেহ হবো তাদেরকে আমরা পাথর দিয়ে বলে দিতেছি, আমরা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর ঘুরিয়ে দিব। আপনারা সাবধান হয়ে যান। আমরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের মানবতার ফেরিওয়ালা সাইদুল হক সুমনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সোনারুঘাটবাসী, আমরা এখন এতদিন অন্ধকারে ছিলাম, এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি। আমাদের সাইদুল হক সুমন এমপি যখন হয়ে সংসদে গেছেন, তখন থেকে আমাদের সোনারুঘাট মাধবপুর জনগণ আমাদের উন্নয়নের গণজোয়ার চলছে। আমাদের রাস্তাঘাট বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। তারা ওইগুলা বরদাস্ত করতে পারে এবং তারা যে আগে চুরি ডাকাতি করছে ওইগুলা বের হয়ে যাবে,
আমি কোনো দল করি না, কোনো রাজনৈতিক করি না। আগে করছি, দলের থাকতে আমি রাজনৈতিক করছি, আমাদের মতো কেউ রাজনৈতিক করে না। হয়তো এখন আমরা বিদেশ বাড়ি গিয়া এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি, এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি, এটা মনে করবেন না। আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা করে যাবো। কিছু মারবেন না। আমরা প্রশাসনকে জানাই, আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা বের করতে হবে। যদি না করেন আমরা ব্যবস্থা আমরা দিব, জনগণ দিবে, আমাদের ছাত্রলীগ দিবে, বাংলাদেশের আওয়ামী লীগ দিবে, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন ব্যক্তিত্ব, তার উপর কোনো ধরনের হামলা চালাতে পারে না কেউ। আপনারা সজাগ থাকবেন এবং আপনাদেরকে সাহায্য সুবিধা করবেন। আর আমি একটা কথাই বলবো, সাইদুল হক সুমন, তোমার কোনো ভয় নাই, আমরা আছি রাজপথে, তুমি চলবা, বুক ফুলিয়ে চলবা, তোমার কোনো ভয় নাই। কথা বলবো, আমাদের প্রান্তীয় নেতা, আমাদের সোনাঘাট বুক ফুলে উঠে কোনো প্রশাসন এই বাংলায় 75-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে, সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতিকারী, অন্যায়কারী, যারা এদেশের মানুষের সম্পদ লুটন করে খায়, তারা বেড়ে উঠবে না। যারা মাঠে নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা, আপনি কি ধারণা? আমরা বিশ্বাস করি কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে যখন SMTP হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না, তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না। আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন? দেখুন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই উনি MP হবার আগ থেকেই উনি বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বোয়াল, যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা, তদন্তে একাধিক টিম। নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী টিম মাঠে নেমেছে এমন তথ্যে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তিনি। জিডিতে তিনি উল্লেখ করেন, গত 27 জুন রাত 8টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন চুনারঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আমাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল 3 দিন আগে 4 থেকে 5 জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানান, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার পরিকল্পনার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিগগিরই পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, আমাকে হত্যার হুমকির কথা আমি আমার এলাকার ওসির মাধ্যমে জেনেছি। এরপর গতরাতে আমি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একজন মেম্বার অব পার্লামেন্ট MP, আমাকে কেন জিডি করতে হলো? যেহেতু পুলিশি বিষয়টি আমার আগে জেনেছেন, তাহলে কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে পদক্ষেপ নিলেন না, তদন্ত করলেন না, যেখানে আমার জীবনের ঝুঁকি রয়েছে? তিনি আরো বলেন, আমার নিরাপত্তা তো এখন আমার নিজেকেই দিতে হচ্ছে। আমি এটাই বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আদৌ আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আমার মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যুর মামলা লেখার জন্য বসে আছে, সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। তবে বর্তমান পুলিশ মহাপরিদর্শক IGPর সাথে আমার কথা হয়েছে, তিনি ভালোভাবে বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন সুমন। শিক্ষা খাতের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা সংসদে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন একাধিক সংসদ সদস্য। এর মধ্যে একজন সংসদ সদস্য বলেছেন, শিক্ষায় ব্যাপক দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না। রোববার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মঞ্জুরি দাবির বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষা খাতের বিভিন্ন দিকের সমালোচনা করেন একাধিক সংসদ সদস্য। শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির উপর 6 জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। এর মধ্যে জাতীয় পার্টির মুজিবুল হক
অনুপস্থিত ছিলেন। বাকি 5 জন বক্তব্য দেন। নাটোর 1-এর স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম বলেন, সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় ব্যাপক দুর্নীতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। টাকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক অবসর ভাতা পাচ্ছেন না, টাকা ছাড়া কিছুই হয় না। গণমাধ্যমে প্রকাশিত খবরে বরাত দিয়ে আবুল কালাম বলেন, রেলের খালাসি পদে 2100 ছেলেমেয়ের চাকরি হয়েছে, যাদের সবাই অনার্স মাস্টার্স পাস। এটা খুবই কষ্টের বিষয়। তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর পক্ষে, কিন্তু আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লাখ অনার্স মাস্টার্স পাস ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার বলেন, শিক্ষায় বরাদ্দ সবসময় জিডিপির লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকে। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগেই আছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম ও আঞ্চলিক বৈষম্য রয়েছে। মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা একই কর্মস্থলে 5 থেকে 7 বছর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলেও তিনি অভিযোগ করেন। আরেক স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজনাথ বলেন, এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রশংসনীয়, তবে কুড়িগ্রামের চিলমারির কেউ যদি বরিশালের মেহেন্দিগঞ্জে নিয়োগ পান তাহলে তিনি যোগদান করেন না। পার্বত্য এলাকায় আরও সমস্যা, এ কারণে শিক্ষক নিয়োগের পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই নিয়োগ অঞ্চল ভিত্তিক করার বিষয়টি বিবেচনা করতে হবে। সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে কিনা তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান পঙ্কজনাথ। তিনি বলেন, আসলে এমপিদের সবাই অপমান করে, সবাই এমপিদের অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন। জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, ভবন হয়েছে, কিন্তু শিক্ষার মানের পরিবর্তন হয়নি। আমার নির্বাচনী এলাকায় একটি সরকারি বিদ্যালয়ে 43টি শ্রেণীকক্ষ আছে, পাঠদান হয়নি 5টিতে। এই সংসদ সদস্য আরো বলেন, এমপিও ভুক্তির আবেদন নেওয়া বন্ধ আছে। এমপিও ভুক্তির জন্য বিভিন্ন টেবিলে যেতে হয়, ধাপে ধাপে টেবিল মানে ধাপে ধাপে দুর্নীতি। ঝিনাইদহ 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহিদি প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষা গবেষণায় ব্যয় বাড়ানোর প্রস্তাব করেন। সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। দূরবর্তী জায়গায় অনেকে যোগদান করেন না, এটা ঠিক। তারপরে গত 6 মাসে 99,000 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আইন সংশোধনের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি না হতে পারা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় মঞ্জুরির দাবির উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজনাথ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার রক্ষায় কমিশন গঠনের দাবি জানান। বিরোধী দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিচারকের অভাব রয়েছে, বিচারের জন্য এই দরজা ওই দরজা ঘুরতে ঘুরতে মানুষের জীবন শেষ। তিনি প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ করার দাবি জানান। স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, সুন্দর সুন্দর ভবন হয়েছে, কিন্তু লাখ লাখ মানুষ আদালতে ঘুরছে, মামলা জট বাড়ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজনাথ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সমালোচনা করেন। তিনি বলেন, মাইক্রো ক্রেডিটের নামে গরিবের রক্তচোষা বন্ধ করুন। পঙ্কজনাথ বলেন, ইউনুস সাহেবের পারিবারিক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিল 35%, যেটা 5% কম সুদে। আমাদের কথা হচ্ছে, জোবরা গ্রাম কি আগের মতো আছে নাকি বদলে গেছে? এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপি জামায়াত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ব্যাঙের ছাতার মতো যে এনজিও গুলো আছে সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। মুজাহিদ যখন মন্ত্রী ছিল তখন তাদের ব্যাঙের ছাতার মতো এনজিও লাইসেন্স দিয়েছিল, দয়া করে সেগুলো খুঁজে বন্ধ করুন। সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি বলেন, গ্রামীণ ব্যাংক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের লাইসেন্সধারী প্রতিষ্ঠান নয়, এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান। এটি এনজিও বা স্বেচ্ছাসেবী কিংবা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান নয়। যেভাবে বিশ্বে পরিচয় দেওয়া হয় তা সঠিক নয়। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এটি শুধু ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত, যদিও পরে নানা রকম ব্যবসার প্রসার করেছে তার চার্টারের বাইরে গিয়ে। সমাজ কল্যাণ মন্ত্রী আরো বলেন, এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যখনই সরকার কোনো উদ্যোগ নিয়েছে তখনই তারা বিদেশিদের নিয়ে সরকারের ঘাড়ের উপর চড়াও হয়েছে।